আজকের এই গল্প একজন ডাক্তারকে নিয়ে, যে মৃত মানুষদের আবার জীবিত করতে চায়। সে এমন এক দানব তৈরি করে যার উপর না গুলির কোনো প্রভাব পড়ে, না কোনো আঘাতের। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। তবে এই জন্য আমাদের 1857 সালে ফিরে যেতে হবে। সেই সময়ে রয়্যাল ডেনিশ নেভির একটি জাহাজ বরফে আটকে গিয়েছিল। জাহাজের ক্যাপ্টেন তার লোকদের বলে, আমাদের যত দ্রুত সম্ভব জাহাজটাকে বরফ থেকে বের করতেই হবে, আমাদের নর্থ পোল পর্যন্ত পৌঁছাতেই হবে। এরপর তার সব লোক বরফ থেকে জাহাজটাকে বের করার জন্য একটানা চেষ্টা করতে থাকে, কিন্তু তারা জাহাজটাকে একটুও নড়াতে পারে না। দেখতে দেখতে রাত হয়ে যায়, আর তখনই তারা দূরে একটা বড় বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ক্যাপ্টেন তার লোকদের নিয়ে সেই বিস্ফোরণের জায়গায় পৌঁছায়। সেখানে তারা একটা ডগ স্লেজ দেখতে পায়, সাথে কয়েকটা কুকুরও ছিল। অবশ্য কুকুরগুলোর কোনো ক্ষতি হয়নি। এদিকে ক্যাপ্টেন দেখতে পায় বরফের উপর রক্তের দাগ পড়ে আছে। কিছু দূরেই একজন মানুষ পড়েছিল। লোকটা ভীষণ আহত। ক্যাপ্টেন তার লোকদের নিয়ে তার কাছেও যায়। লোকটার নিজের নাম বলে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন, কিন্তু সে আরও কিছু বলার আগেই সামনে থেকে এক ভয়ঙ্কর মানুষের মতো দেখতে একটা ক্রিয়েচার সেখানে চলে আসে। সে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে মারতে চাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন তার লোকদের সঙ্গে ভিক্টরকে নিজের জাহাজে তুলে নিয়ে যায়। ওদিকে মানুষের মতো দেখতে সেই ক্রিয়েচারটা ভীষণ রেগে আছে। সে ক্যাপ্টেনকে বলে, আমাকে ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে দিয়ে দাও। কিন্তু ক্যাপ্টেন তার কথা মানেই না। তাই সে রাগে ক্যাপ্টেনের কয়েকজন লোককে মেরে ফেলে এবং জাহাজের উপরও আক্রমণ করে দেয়। তাই বাধ্য হয়ে ক্যাপ্টেনের লোকেরা তার দিকে গুলি চালায়, কিন্তু গুলির কোনো প্রভাবই সেই ক্রিয়েচারটার উপর পড়ে না। তবে গুলির বেগ সহ্য করতে না পেরে সে জাহাজ থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে সিঁড়িটা ওপরে তুলে নেয়, যেন ক্রিয়েচারটা আর জাহাজের উপরে আসতে না পারে। এটা দেখে ক্রিয়েচারটা খুব রেগে যায়। রাগে সে পুরো জাহাজটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতে থাকে। সে এতটাই শক্তিশালী ছিল যে একাই এত বড় জাহাজটাকে সহজেই নাড়িয়ে দিচ্ছিল। এর ফলে আশেপাশের বরফ ভেঙে যেতে শুরু করে। ক্যাপ্টেন উপর থেকে তার দিকে গুলিও চালায়। এর ফলে তার আশেপাশে বরফ ভেঙে যায় এবং সেই ক্রিয়েচারটা পানির ভেতরে পড়ে যায়। এরপর ক্যাপ্টেন ভিক্টরের কাছে আসে। ভিক্টরের একটা পা নকল ছিল। ভিক্টর জিজ্ঞেস করে, ওই ক্রিয়েচারটা কতজন মানুষকে মেরেছে? ক্যাপ্টেন বলে 6 জনকে। এটা শুনে ভিক্টর বলে সে আবারও আক্রমণ করবে। ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতে থাকবে যতক্ষণ না সে আমাকে মেরে ফেলতে পারে। এটা শুনে ক্যাপ্টেন অবাক হয়ে যায় এবং ভিক্টরকে জিজ্ঞেস করে, ওই ক্রিয়েচারের সঙ্গে তোমার সম্পর্ক কি? সে তোমাকে কেন মারতে যাচ্ছে? এরপর ভিক্টর ক্যাপ্টেনকে নিজের পুরো গল্প বলতে শুরু করে, আর এখান থেকেই পুরো গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে ভিক্টরের বাবাকে দেখানো হয়। এই লোকটা একজন খুব বড় ডাক্তার। সে খুব ধনী একজন মেয়েকে বিয়ে করেছিলেন। তারপরই ভিক্টরের জন্ম হয়। ভিক্টরের বাবা খুব রাগী স্বভাবের মানুষ। এই কারণেই ভিক্টর আর তার মা সব সময় তাকে ভয় পেত। ভিক্টরের বাবা প্রায়ই শহরের বাইরে থাকতেন। তিনি সবসময় চাইতেন ভিক্টর যেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হয়। এই কারণেই তিনি ভিক্টরকে অ্যানাটমি শেখাতেন। ভিক্টর তাকে খুব ভয় পেত। তাই তার বাবা যাই বলতেন ভিক্টর সব কথা মেনে নিত। আর যখনই সে কোনো ভুল করত, তার বাবা শাস্তি হিসেবে তার মুখে মারতেন। তিনি কখনোই তার হাতে মারতেন না, কারণ সেই হাতই ভবিষ্যতে ডাক্তারি কাজে লাগবে। অন্যদিকে ভিক্টরের মা আবারও গর্ভবতী হয়ে পড়েন, কিন্তু দ্বিতীয় ছেলের জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। এতে ভিক্টর তো পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে তার মাকে খুব বেশি ভালোবাসত। এদিকে আবার ভিক্টরের বাবা তার ছোট ছেলেকে খুব আদর করতেন, কিন্তু ভিক্টরের সঙ্গে তিনি সব সময় কঠোর আচরণ করতেন। একদিন ভিক্টর তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি তো মায়ের চিকিৎসা করছিলেন, তাহলে তার মৃত্যু কিভাবে হলো? তার বাবা বলেন, মৃত্যুর উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। যার যখন মৃত্যু হওয়ার কথা তখনই সেটা হয়ে যায়। এটা শুনে ভিক্টর বলে, একদিন আমি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হয়ে মৃত্যুকেও হারিয়ে দেব। এরপর থেকে সত্যি সত্যি ভিক্টর কঠোর পরিশ্রম শুরু করে দেয়। তার জীবনের এখন একটাই লক্ষ্য, মৃত মানুষদের আবার জীবিত করা। ধীরে ধীরে সময় কেটে যায়, আর ভিক্টরের পরিবার বড় এক ক্ষতির মুখে পড়ে, যার কারণে এখন তাদের বাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু এত কিছুর মধ্যেও ভিক্টর তার পড়াশোনা শেষ করতে চাচ্ছে। তার বাবা প্রায়ই বাড়ির বাইরে থাকেন, তাই সে তার ছোট ভাইকে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেয় এবং নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরায় চলে যায়। সেখানে এক সেমিনারের সময় সে তার সব প্রফেসর এবং সিনিয়রদের দেখায় যে কিভাবে সে এক মৃত মানুষের শরীরে আরেক মৃত মানুষের হাত বসিয়েছিল। হাত বসানোর এই কাজটা সে পারফেক্টলি করতে পেরেছে। এমনকি যখন সে সেই হাতের মধ্যে নির্দিষ্ট পরিমাণে বৈদ্যুতিক কারেন্ট দেয়, তখন হাতটা নড়াচড়া করা শুরু করে। এমনকি সেই হাত একটা বলও ধরতে পারে, আর ভিক্টর বললে আবার সেই বল ছিঁড়েও দেয়।
এটা ছিল এক বিশাল বিপ্লবের মতো আবিষ্কার। ভিক্টর সবাইকে বলে, জন্ম আমরা ঈশ্বরের ইচ্ছায় নেই, কিন্তু মৃত্যুকে আমরা জয় করতে পারি। মানুষকে আমরা অমর বানাতে পারি। কিন্তু ভিক্টরের এই এক্সপেরিমেন্ট দেখে তার প্রফেসররা খুব রেগে যান, কারণ এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। তাই ভিক্টরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এতে ভিক্টর খুব ভেঙে পড়ে, কারণ তার আবিষ্কারকে কেউই মূল্য দেয়নি। ঠিক তখন তার কাছে একজন মানুষ এসে বলে যে সে এলিজাবেথের মামা। এলিজাবেথের খুব শীঘ্রই ভিক্টরের ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা, আর 3 দিন পর তাদের এঙ্গেজমেন্ট। এরপর ভিক্টর তার বাড়িতে যায়। সেখানে এলিজাবেথের মামা তাকে বলেন, আগে আমিও আর্মিতে একজন ডাক্তার ছিলাম, কিন্তু এখন আমি অস্ত্রের বড় একজন ব্যবসায়ী। কলেজে তোমার প্রফেসরদের সঙ্গে আমি তোমার ডেমো দেখেছিলাম। আমি তোমার ওপর খুবই ইমপ্রেসড। তবে তোমার এক্সপেরিমেন্ট এখনও একেবারে প্রাথমিক অবস্থায় আছে। তুমি এখনও খুব অল্প সময়ের জন্য কোনো মানুষের শরীরের একটি অংশকে সচল করতে পারো। তোমাকে তোমার কাজ নিয়ে আরও গবেষণা করতে হবে, যেন মৃত মানুষের সম্পূর্ণ শরীরটাকে তুমি সচল করতে পারো। আমি তোমার কাজের জন্য অর্থায়ন করতে প্রস্তুত। এটা শুনে ভিক্টর খুব খুশি হয়। এখানেই তার সঙ্গে এলিজাবেথের দেখা হয়। এই এলিজাবেথের আবার পোকামাকড় নিয়ে খুব আগ্রহ। মেয়েটি খুব বুদ্ধিমানও। ভিক্টর তার সঙ্গে দেখা করে খুবই ইমপ্রেস হয়ে যায়। তাই সুযোগ পেলেই সে এলিজাবেথের সঙ্গে কথা বলতে থাকে। সে তাকে ইমপ্রেস করতে চায়, এমনকি মাঝে মাঝে তার পিছুও নেয়। কিন্তু এলিজাবেথ ভিক্টরকে একদম পছন্দ করে না, কারণ ভিক্টর একটু অহংকারী স্বভাবের। এলিজাবেথের মামাও বুঝতে পারেন যে ভিক্টর এলিজাবেথের প্রতি আগ্রহ দেখাচ্ছে। তাই তিনি ভিক্টরের উপর রেগে যান এবং বলেন, তুমি তোমার কাজের দিকে ঠিকমতো মন দিচ্ছ না। তোমার কাছে এখন মাত্র 7 দিন সময় আছে। 7 দিনের মধ্যে যদি তুমি তোমার প্রজেক্ট শেষ করতে না পারো, তাহলে আমরা এই প্রজেক্ট চিরতরে বন্ধ করে দেব। এরপর ভিক্টর আবার নিজের কাজে ডুবে যায়। এই সময় এলিজাবেথও তাকে দেখতে আসে। যদিও সে ভিক্টরকে খুব একটা পছন্দ করে না, তবুও সে জানে ভিক্টর খুব বুদ্ধিমান, আর তার প্রজেক্ট নিয়েও তার কৌতূহল আছে। সে ভিক্টরকে একটি প্রজাপতি দেয় এবং বলে, প্রকৃতিতে যা কিছু ঘটে তা সিমেট্রিকভাবে ঘটে। এরপর ভিক্টর বাথটাবে বসে ভাবতে থাকে, মৃত মানুষের শরীরে কিভাবে পিন বসালে তাতে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। তখনই তার মনে পড়ে এলিজাবেথের কথা। প্রকৃতিতে সব কিছু সিমেট্রিক হয়, তাই সে একইভাবে পিন বসায় এবং এতে কিছুটা সফলতাও পায়। এদিকে এলিজাবেথের মামা তার জন্য অনেকগুলো মৃতদেহের ব্যবস্থা করেছিলেন। ভিক্টর প্রতিটি দেহ থেকে ভালো অংশগুলো নিয়ে একটা সম্পূর্ণ নতুন শরীর তৈরি করে। এখন সেই নতুন শরীরটাকে জীবিত করতে চাচ্ছে, কিন্তু এর জন্য তার প্রচুর বিদ্যুৎ দরকার। তাই সে ওই শরীরের ভেতরে সিলভার কন্ডাক্টর বসিয়ে দেয়। ঠিক তখন এলিজাবেথের মামাও সেখানে চলে আসেন। বাইরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ভিক্টরের প্ল্যান, সেই বিদ্যুৎ দিয়ে সে তার নতুন আবিষ্কারকে জীবিত করবে। অর্থাৎ সিলভার কন্ডাক্টরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে সেটাকে শরীরের ভিতরে প্রবাহিত করতে চায়, যাতে শরীরের হৃদয় আর মস্তিষ্ক বিদ্যুৎ পায়, শক্তি পায় এবং শরীরটা জীবিত হয়ে ওঠে। তখন এলিজাবেথের মামা বলেন, আমি খুব অসুস্থ, খুব শিগগিরই আমার মৃত্যু হবে। আমি চাই এই শরীরের ভেতরে তুমি আমার মস্তিষ্ক বসিয়ে দাও। বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। এলিজাবেথের মামা জানতেন যে এক্সপেরিমেন্ট প্রায় শেষ হতে চলেছে, কিন্তু ভিক্টর তার কথা কোনোভাবেই মানে না। এরপর তিনি সিলভার কন্ডাক্টর নিজের কাছে রেখে বলেন, এটা আমি তখনই তোমাকে দেব যখন তুমি আমার মস্তিষ্ক ওই শরীরের ভেতরে বসাবে। পাশাপাশি তিনি ভিক্টরকে এটাও বলেন, এক্সপেরিমেন্ট শেষ হলে আমি এলিজাবেথের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। কিন্তু ভিক্টর জানতো এটা সম্ভব নয়, তাই সে তার কথা মানে না এবং তার কাছ থেকে সিলভার কন্ডাক্টর কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মধ্যে এলিজাবেথের মামা উপর থেকে নিচে পড়ে মৃত্যু হয়ে যায়। পড়ে যাওয়ার সময় একটা সিলভার কন্ডাক্টর একটু বেঁকেও যায়, কিন্তু এখন ভিক্টর এসবের কোনো পরোয়া করে না। সে দ্রুত সিলভার কন্ডাক্টরগুলো বসিয়ে দিয়ে শরীরটাকে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে ভিক্টরের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যায়, কারণ শরীরটা জীবিত হয় না। এতে ভিক্টর খুব হতাশ হয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। রাতে যখন সে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ সে কিছুর একটা শব্দ শুনতে পায়, আর তখনই দেখা যায় সেই শরীরটা, মানে যেটার ভেতরে সে বিদ্যুৎ প্রবাহ দিয়েছিল, সেটা জীবিত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভিক্টর তো খুবই খুশি হয়ে যায়। তবে তখন শরীরটা খুব দুর্বল ছিল। নতুন এই ক্রিয়েচারটা খুব ধীরে ধীরে চলাফেরা করছিল, আর সেই শরীরটা শুধু একটা শব্দই বলতে পারত, তা হলো ভিক্টর। এরপর কয়েকদিন কেটে যায়, আর ধীরে ধীরে সেই শরীরের ভেতর শক্তি বাড়তে থাকে। তার ক্ষতগুলো নিজে থেকেই সেরে যেত, তবে তার মস্তিষ্ক তখনও শিশুর মতো ছিল।
চারপাশের সব কিছুই তার কাছে নতুন মনে হতো, আর সে সব কিছুই কৌতূহল নিয়ে দেখতো আর বুঝতে চেষ্টা করত। কিন্তু ভিক্টর এতে বিরক্ত হয়ে পড়ছিল, কারণ সে এখনও শুধু ভিক্টরের নামই বলতে পারে। ভিক্টর তখন খুব হতাশ, ভিতরে ভিতরে তার খুব রাগ উঠেছিল। তাই সে মাঝে মাঝে সেই ক্রিয়েচারটাকে মারধরও করত, এমনকি এটাকে সে সব সময় বেসমেন্টে বন্দি করে রাখত। একদিন এলিজাবেথ আর ভিক্টরের ভাই উইলিয়াম তাকে দেখতে আসে। তাদের দেখে ভিক্টর খুব খুশি হয়। সে তার ভাইকে নিজের এক্সপেরিমেন্টের কাগজপত্র দেখানোর জন্য সঙ্গে নিয়ে যায়। ঠিক তখনই এলিজাবেথ নিচের বেসমেন্ট থেকে ভিক্টর ভিক্টর বলে ডাক শুনতে পায়। যখন সে নিচের বেসমেন্টে যায় তখন সেখানে সেই ক্রিয়েচারটাকে দেখতে পায়। তাকে দেখে এলিজাবেথ খুব অবাক আর আগ্রহী হয়ে ওঠে। অন্যদিকে ক্রিয়েচারটাও এলিজাবেথকে দেখে খুব খুশি হয়। এলিজাবেথ লক্ষ্য করে যে ক্রিয়েচারটার শরীরে অনেক ক্ষতের দাগ আছে। তখনই সে বুঝে যায় ভিক্টর তাকে মারধর করে। এরপর সে ভিক্টরের কাছে গিয়ে বলে, তোমার এভাবে তার ওপর অত্যাচার করা উচিত নয়। কিন্তু ভিক্টর বলে সে কোনো আসল মানুষ নয়, এটা শুধুই আমার একটা এক্সপেরিমেন্ট। তার মস্তিষ্ক এখনও শিশুর মতো, এটা একটা ব্যর্থ এক্সপেরিমেন্ট, কারণ এটা আমার আশা অনুযায়ী হয়নি। কিন্তু এলিজাবেথ তো তার কথা মানে না। রাতে সে আবার বেসমেন্টে যায় আর ক্রিয়েচারটার সঙ্গে অনেক সময় কাটায়, তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। এরপর থেকে ক্রিয়েচারটা শুধু ভিক্টর নয়, এলিজাবেথের নামও বলতে শুরু করে। যখন ভিক্টর জানতে পারে যে এলিজাবেথ তার অনুমতি ছাড়া ক্রিয়েচারটার সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন সে এলিজাবেথকে বলে, আজ থেকে তুমি আর তার কাছে যাবে না। এরপর ভিক্টর নিজেই সেই ক্রিয়েচারটার কাছে গিয়ে তাকে লোহার রড দিয়ে মারতে শুরু করে। কিন্তু আজ প্রথমবার ক্রিয়েচারটা তার কাছ থেকে রডটা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে সেটা বাঁকিয়ে ফেলে। এতে বোঝা যায় তার ভেতরেও অনুভূতি আছে, সেও ব্যথা অনুভব করে। এরপর ভিক্টর তার ভাই উইলিয়ামের কাছে গিয়ে সব কথা খুলে বলে, কিভাবে এলিজাবেথের মামা উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। যদি এই কথা বাইরে জানাজানি হয়ে যায় তাহলে তো বড় বিপদ হবে। তাই সে বলে, তুমি এলিজাবেথকে নিয়ে এখান থেকে চলে যাও। উইলিয়াম তার ভাইয়ের কথা মেনে নিয়ে এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভিক্টর আবার বেসমেন্টে গিয়ে ক্রিয়েচারটাকে বলে, তোমাকে আমার নাম ছাড়া অন্য কথাও বলতে শিখতে হবে। কিন্তু সে শুধু আরেকটা শব্দই বলে, তা হলো এলিজাবেথ। এটা শুনে ভিক্টরের খুব রাগ হয়। সে পুরো টাওয়ারে আগুন লাগিয়ে দিয়ে নিজে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মনে হয় ক্রিয়েচারটাকে বাঁচানো উচিত। অন্যদিকে এলিজাবেথও বুঝতে পারে যে ভিক্টর ক্রিয়েচারের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে। তাই সে তার ঘোড়ার গাড়ি ঘুরিয়ে আবার ফিরে আসে। এদিকে দেখা যায় ভিক্টর টাওয়ারের ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তখন হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে তার একটা পা পুরোপুরি ভেঙে যায়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে দেখা যায় ক্যাপ্টেন ভিক্টরের সামনে দাঁড়িয়ে আছে এবং ভিক্টর তাকে পুরো ঘটনা বলছে। ঠিক তখনই কেবিনের বাইরে থেকে কিছু একটা শব্দ শোনা যায়। ক্যাপ্টেন যখন কেবিনের দরজা খুলে দেখে সেখানে সেই ক্রিয়েচারটাই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটা এখনও বেঁচে আছে। আর এটাই সেই প্রাণী যাকে ভিক্টর তৈরি করেছিল। যাই হোক, এখন সে ক্যাপ্টেনের উপর আক্রমণ করে বসে। ক্যাপ্টেন ক্রিয়েচারকে বলে, ভিক্টর আমাকে বলেছিল তুমি নাকি একেবারে বোকা একটা শয়তান। এই কথাটা তো একেবারে সঠিক, তুমি সত্যিই ঠিক তেমনই। তখন ক্রিয়েচার বলে, তুমি শুধু ভিক্টরের গল্পটাই শুনেছ, এখন আমার গল্পটাও শোনো। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে আমাদের সেই একই টাওয়ার দেখানো হয় যেটাতে ভিক্টর আগুন লাগিয়ে দিয়েছিল। টাওয়ারের নিচের বেসমেন্টে ক্রিয়েচারটা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তার চারপাশে আগুন জ্বলছিল। নিজেকে বাঁচানোর জন্য সে নিজের সব শক্তি দিয়ে শিকল ভেঙে ফেলে পানির পথ ধরে সেখান থেকে বেরিয়ে যায়। যদিও সে পানিতে ডুবে যায়, কিন্তু ডুবে যাওয়ার পরেও তার মৃত্যু হয় না। পরের দিন সে একটা জঙ্গলে পৌঁছায়, যেখানে চারপাশে অনেকগুলো কঙ্কাল পড়েছিল। সেখানে সে কিছু কাপড়ও খুঁজে পায় এবং সেই কাপড়গুলো পরে নেয়। তখন তার খুব ক্ষুধা লাগছিল, তাই সে কিছু বুনো ফল খায়। জঙ্গলের মধ্যে সে একটা হরিণ দেখতে পায়। সে এতটা ইনোসেন্ট যে সেই ফলগুলো সে হরিণটাকেও খাওয়ায়। কিন্তু ঠিক তখনই সেখানে একজন শিকারী এসে হাজির হয়। তারা হরিণটিকে গুলি করে মেরে ফেলে এবং এরপর ক্রিয়েচারের দিকেও গুলি চালাতে শুরু করে। এতে ক্রিয়েচারটা আহত হয়ে যায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে ওখান থেকে পালিয়ে যায়। কাছেই সে একটা মিল গিয়ার দেখতে পায় এবং তার ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। পরের দিন সকালে সে দেখে সেই একই শিকারী পরিবার, মানে যারা তাকে গুলি করেছিল, তারা এখানে চলে এসেছে। আসলে এটা তাদেরই বাড়ি ছিল, কিন্তু ক্রিয়েচারটা ভেতরে লুকিয়ে থাকায় তারা তাকে দেখতে পায় না। এই বাড়িতে আরও কিছু মানুষ ছিল। একজন বয়স্ক মানুষ, যিনি দেখতে পেতেন না, তিনি একটি ছোট মেয়েকে বর্ণমালা শেখাচ্ছিলেন। ক্রিয়েচারটাও মিল গিয়ারের ভেতর থেকে তার সব কথা শুনতে থাকে এবং সেখান থেকে সে ধীরে ধীরে
বর্ণ আর ভাষা শিখতে শুরু করে। ধীরে ধীরে সেই পরিবারটাকে তার ভালো লাগতে শুরু করে, এমনকি এখন সে ওদের নানানভাবে সাহায্য করতে চায়। তাই রাত হলে সে তাদের জন্য কাঠ কেটে বাইরেও রেখে দেয়। শুধু তাই নয়, তাদের গবাদি পশু মানে ভেড়া ছাগলের জন্য একটা ঘেরাও বানিয়েও দেয়। পরিবারটা মনে করে তাদের সাহায্য করছে জঙ্গলের আত্মা, তাই তারা প্রতি রাতে সেই আত্মার জন্য কিছু কাপড় রেখে দিত, আর সেই কাপড়গুলো ক্রিয়েচার পরে নেয়। এভাবেই কয়েক মাস কেটে যায়। ক্রিয়েচারটা তখনও সেই মিলগিয়ারের ভেতরেই লুকিয়ে থাকে। একদিন হঠাৎ জঙ্গল থেকে কয়েকটা নেকড়ে এসে তাদের ভেড়া ছাগলগুলোর উপর আক্রমণ করতে আসে, কিন্তু পরিবারটা সাহস করে তাদের মোকাবেলা করে নেকড়েদের দিকে গুলি চালায়। এটা দেখে ক্রিয়েচার বুঝতে পারে যে এই পৃথিবীর নিয়মই এমন, প্রত্যেক শক্তিশালী মানুষ নিজের জীবন বাঁচাতে টিকে থাকার জন্য অন্য কাউকে হত্যা করে। এরপর পুরো পরিবারটি সিদ্ধান্ত নেয় তারা পাহাড়ের শিকারে যাবে, কারণ খুব শীঘ্রই শীত শুরু হতে যাচ্ছে। তাই শীতের জন্য খাবার জোগাড় করতেই তাদের সেখানে যেতেই হতো। কিন্তু তাদের বাড়িতে যে অন্ধ বৃদ্ধ মানুষটি ছিলেন তাকে তারা পাহাড়ে নিয়ে যেতে পারে না, তাই তাকে বাড়িতেই রেখে যায়। তখনই ক্রিয়েচারটি তার সামনে আসে। ওদের দুজনের মধ্যে খুব দ্রুতই বন্ধুত্ব হয়ে যায়। বৃদ্ধ মানুষটি ক্রিয়েচারটাকে পড়ালেখা সহ অনেক কিছুই শেখাতে শুরু করেন, আর রাতে যখন অন্ধকার নেমে আসে তখন তিনি তার মাথায় হাত বুলিয়ে দেন। এই জিনিসটা ক্রিয়েচারের খুব ভালো লাগে। একদিন সেই বৃদ্ধ মানুষটি ক্রিয়েচারকে জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে এসেছো আর তুমি কে? কিন্তু ক্রিয়েচারের নিজের সম্পর্কে কিছুই মনে নেই, শুধু একজন মানুষের নামই তার মনে আছে, আর সেটা হলো ভিক্টর। তখন বৃদ্ধ মানুষটি বলে, তোমার নিজের সম্পর্কে জানা উচিত। এরপর ক্রিয়েচার আবার সেই পুড়ে যাওয়া টাওয়ারে যায়। এখানে সে একটা বই খুঁজে পায়। বইটি ছিল ভিক্টরের এক্সপেরিমেন্টের বই। বইগুলো পড়ে ক্রিয়েচার জানতে পারে ভিক্টর তাকে অনেক মানুষের শরীরের বিভিন্ন অংশ দিয়ে তৈরি করেছে। সেখানে একটা চিঠিতে সে ভিক্টরের ঠিকানাও পেয়ে যায়। এরপর সে আবার ফিরে এসে দেখে যে বাড়িতে সে এতদিন ধরে ছিল সেখানে নেকড়েরা আবারও আক্রমণ করেছে। তখন সে নেকড়েদের উপর আক্রমণ করে তাদের মেরে ফেলে, কিন্তু ততক্ষণে নেকড়েরা সেই বৃদ্ধ মানুষটিকে মেরে ফেলেছিল। আর ঠিক তখনই সে সেখান থেকে বের হওয়ার আগেই বৃদ্ধ মানুষের পরিবার ফিরে আসে। তারা ভেবে বসে যে এই ক্রিয়েচারই বৃদ্ধ মানুষটিকে হত্যা করেছে, তাই তারা তার উপর গুলি চালাতে শুরু করে। এতে ক্রিয়েচার ভীষণ রেগে যায় আর তাদের মধ্যে একজনকে মেরে ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনও তার উপর লাগাতার গুলি চালানো হচ্ছিল, আর এতে ক্রিয়েচারটি মারা যায়। অন্যদিকে পরিবারটি সেখান থেকে চলে যায়, আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েচারের ক্ষতগুলো নিজে থেকেই সেরে উঠতে শুরু করে। তারপর সে আবারও বেঁচে ওঠে। এরপর সে সেই ঠিকানায় যায় ভিক্টরকে খুঁজতে, কিন্তু সেটা আসলে ভিক্টরের নয়, বরং উইলিয়ামের ঠিকানা ছিল। সেদিন সেখানে ভিক্টরের ভাই উইলিয়ামের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে ভিক্টরও উপস্থিত ছিল, তবে ভিক্টরের একটা পা এখন কৃত্রিম। আগেরবার টাওয়ারে যে বিস্ফোরণ ঘটেছিল তাতে তার একটা পা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ভিক্টর এলিজাবেথের কাছে গিয়ে তাকে অভিনন্দন জানাতে চায়, কিন্তু এলিজাবেথ তাকে একটা চড় মেরে বলে, তুমি ক্রিয়েচারের সঙ্গে যা করেছো তা একেবারেই ভুল ছিল। এতে ভিক্টর রেগে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে ক্রিয়েচার আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। ভিক্টর তার শরীরের ভাষা দেখে বুঝতে পারে এখন সে আগের মতো নেই। তখন ক্রিয়েচার ভিক্টরকে বলে, আমাদের মধ্যে আগে যা কিছু হয়েছে তা ভুলে যাওয়া উচিত। আমি চাই তুমি আমার মতোই একটা মেয়ে তৈরি করো, যাতে সে সব সময় আমার সঙ্গে থাকতে পারে। কিন্তু ভিক্টর সরাসরি না বলে দেয়। সে বলে, তুমি একটা দানব, আর আমি আর একটা দানব তৈরি করতে পারবো না। তুমি আমার একটা ব্যর্থ পরীক্ষা। এই কথা শুনে ক্রিয়েচার খুব রেগে যায় এবং ভিক্টরকে মারতে শুরু করে। শব্দ শুনে এলিজাবেথ সেখানে চলে আসে। সে ক্রিয়েচারটাকে দেখে খুব খুশি হয়। এটা দেখে ভিক্টর আরও রেগে যায় এবং ক্রিয়েচারের দিকে গুলি চালায়। এলিজাবেথ ক্রিয়েচারকে বাঁচাতে চাচ্ছিল, তাই সে তার সামনে এসে দাঁড়ায়। তখন গুলিটা এলিজাবেথের গায়ে লেগে সে গুরুতরভাবে আহত হয়। ওদিকে গুলির শব্দ শুনে উইলিয়াম এবং অন্য সবাই সেখানে চলে আসে। উইলিয়াম মনে করে ক্রিয়েচারই এলিজাবেথের উপর হামলা করেছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। তখন ক্রিয়েচারও তার উপর আক্রমণ করে। এতে উইলিয়াম মারাত্মকভাবে আহত হয়, আর ভিক্টর সবাইকে চিৎকার করে বলছিল যে ক্রিয়েচারই এলিজাবেথকে আহত করেছে, কিন্তু কেউই সাহস পাচ্ছিল না ক্রিয়েচারের মুখোমুখি হতে, কারণ সে খুব শক্তিশালী ছিল। এদিকে ক্রিয়েচারটা একটা অদ্ভুত কাণ্ড করে বসে। সে এলিজাবেথকে তুলে নিয়ে একটা গোপন জায়গায় চলে যায়, কিন্তু তখন এলিজাবেথ জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তবে সে ভীষণ খুশি, কারণ জীবনের শেষ মুহূর্তে সে ক্রিয়েচারের সঙ্গেই আছে। আসলে এলিজাবেথ এই ক্রিয়েচারকে
পছন্দ করত আর ক্রিয়েচারও তাকে পছন্দ করত। যাই হোক, কিছুক্ষণের মধ্যে এলিজাবেথের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় উইলিয়াম ভিক্টরের সামনে দাঁড়িয়ে আছে। সেও জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। মারা যাওয়ার আগে সে তার ভাই ভিক্টরকে বলে, তুমি খুব খারাপ মানুষ, ছোটবেলা থেকে আমি তোমাকে ভয় পেতাম, তাই আমি তোমাকে দানব বলতাম। এরপরেই উইলিয়াম মারা যায়। নিজের ভাইয়ের মৃত্যুর কারণে ভিক্টর ভীষণ রেগে যায়। এবার সে বন্দুক নিয়ে সেই ক্রিয়েচারকে মারতে বের হয়, কিন্তু খুব দ্রুতই ক্রিয়েচার ভিক্টরকে পরাস্ত করে ফেলে। তবে সে ভিক্টরকে মেরে ফেলে না, বরং তাকে কষ্ট দেয়, যাতে ভিক্টর বুঝতে পারে ব্যথা কী, যন্ত্রণা কী। আর সে চায় ভিক্টরকে সবসময় এইভাবেই কষ্ট পেতে দেখতে। এখন ভিক্টরের জীবনে একটাই লক্ষ্য, সে ক্রিয়েচারকে হত্যা করতে চায়। আর এইভাবেই বারবার তাদের দুজনের মুখোমুখি হওয়া শুরু হয়। শেষবার যখন তাদের মুখোমুখি হয়েছিল, তখন ভিক্টর ডাইনামাইট দিয়ে ক্রিয়েচারকে উড়িয়ে দিতে চেয়েছিল। তারা তখন বরফে জমে থাকা সমুদ্রের মধ্যে ছিল। সেখানে ক্রিয়েচার ভিক্টরকে ধরে ফেলে, তাকে অনেক মারধর করে, এমনকি তার তাঁবুতেও আগুন লাগিয়ে দেয়। যদিও সেই ডাইনামাইটটি ক্রিয়েচারের হাতেই বিস্ফোরিত হয়, তবুও তার কিছুই হয় না, তাকে মারা এত সহজ নয়। আর সেই বিস্ফোরণের শব্দ শুনেই ক্যাপ্টেন ও তার লোকজন ভিক্টরের কাছে পৌঁছেছিল। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে ক্যাপ্টেনের সামনে ভিক্টর এবং সেই ক্রিয়েচার দুজনেই আছে। তাদের দুজনের গল্প শুনে ক্যাপ্টেন অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না আসলে দোষটা কার। তবে এবার ভিক্টর বুঝতে পারে যে সে ক্রিয়েচারের সঙ্গে যা করেছে তা ভুল ছিল, তাই সে ক্রিয়েচারের কাছে ক্ষমা চায়। ক্রিয়েচারও তাকে ক্ষমা করে দেয়। এরপর ক্রিয়েচার ভিক্টরের কাছে এগিয়ে আসে। ভিক্টর তার মাথায় ঠিক সেইভাবে হাত রাখে যেভাবে সেই অন্ধ বৃদ্ধ মানুষটি রাখতেন। এতে ক্রিয়েচারের খুব ভালো লাগে। তখন ভিক্টর তাকে বলে, তুমি আমার ছেলে, আমিই তোমাকে তৈরি করেছি। তখন ক্রিয়েচারও তাকে বাবা বলে ডাকে। এরপর ভিক্টর মারা যায়, কারণ সে খুব বেশি আহত ছিল। এরপর ক্রিয়েচার মন খারাপ করে সেখান থেকে চলে যেতে চায়। ক্যাপ্টেন তার লোকজনকে আদেশ দেয় যে কেউ যেন ক্রিয়েচারের ওপর আক্রমণ না করে। ক্রিয়েচার জাহাজ থেকে নেমে সেই জাহাজটিকে ধাক্কা দিয়ে পানির দিকে ঠেলে দেয়, কারণ জাহাজটি তারা বরফে আটকে থাকার কারণে পানিতে ভাসাতে পারছিল না। এতে বোঝা যায় সে কতটা শক্তিশালী। এরপর ক্যাপ্টেনও সিদ্ধান্ত নেয় তারা সবাই এখন নিজের বাড়িতে ফিরে যাবে। আসলে সে নিজের জেদের কারণে নর্থ পোল এক্সপ্লোর করতে যাচ্ছিল, কিন্তু এখন সে বুঝতে পারে সেও ঠিক সেই ভুলটাই করছিল যা ভিক্টর করেছিল। জেদ কখনোই মানুষের জন্য ভালো কিছু নয়। এরপর তারা নিজেদের জাহাজ নিয়ে বাড়ির পথে রওনা দেয়, আর ক্রিয়েচার দূর থেকে তাদের দেখতে থাকে। সূর্য তখন ডুবে যাচ্ছিল, আর শেষ আলোটা এসে পড়ছিল তার ওপর। তখন সে সেই আলোকে ঠিক সেভাবেই আপন করে নেয় যেভাবে ভিক্টর তাকে প্রথমবার শিখিয়েছিল। আসলে পুরো গল্পে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনই ছিল সবচেয়ে বড় দোষী। সে সবসময় একগুঁয়ে মানুষ ছিল। সেই ক্রিয়েচারটাকে তৈরি করেছিল, যে ছিল একেবারে নির্দোষ একটা শিশুর মতো। ক্রিয়েচার কখনোই কাউকে আক্রমণ করেনি, তবুও ভিক্টর সবসময় তার উপর অত্যাচার করেছে। আর তবুও ক্রিয়েচার সবসময় পৃথিবীকে ইতিবাচক চোখে দেখার চেষ্টা করেছে এবং দেখেছে যে কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করেনি। আর গল্পের শেষেও যখন ভিক্টর তার কাছে ক্ষমা চায়, তখন কয়েক মুহূর্তের মধ্যে সে ভিক্টরকে ক্ষমাও করে দেয়। আসলে এই পুরো গল্পের আসল দানব ছিল ভিক্টর নিজেই, আর তার শেষটাও ঠিক সেভাবেই হয়েছে যেভাবে প্রতিটি দানবের হওয়া উচিত। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ আজকের মতো। আল্লাহ হাফিজ।